আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। যেটাকে বলা হয় হচ্ছে কেমিস্ট্রি বইয়ের সবচাইতে বড় এবং জটিল একটা চ্যাপ্টার। তো আমরা আশা রাখি আমরা খুব সহজেই এবং খুব মজা করে এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। তো চলো শুরু করা যাক আমাদের ১ম লেকচার। তো জৈব রসায়ন পড়ার আগে আমরা দেখব হচ্ছে জৈব যৌগ আসলে কারা? এবং জৈব যৌগ পড়ার আগে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে হাইড্রোকার্বন কারা? তো কার্বন এবং হাইড্রোজেন নিয়ে যে সকল যৌগগুলো গঠিত হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। ঠিক আছে? হাইড্রোজেনের হাইড্রো আর কার্বনের কার্বন মিলে তৈরি করছে হাইড্রোকার্বন। তাহলে কার্বন এবং হাইড্রোজেন মিলে আমাদের যেসব যৌগগুলো তৈরি করে সেগুলোকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। এখন বলা হচ্ছে যে হাইড্রোকার্বন এবং তা থেকে আমরা যে সকল যৌগ পাই মানে উদ্বুদ্ধ যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন এবং হচ্ছে তা থেকে আমি যে সকল যৌগগুলো পাই সেগুলোকে বলা হয় হচ্ছে জৈব যৌগ। তাহলে কি বললাম? জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন মিলে তৈরি করে হচ্ছে হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন এবং আমি তা থেকে যে যৌগগুলো পাই সেগুলোকে আমি বলি হচ্ছে জৈব যৌগ। আচ্ছা ভালো কথা। তো এখন আমার হচ্ছে এই বার্জিলিয়াসের একটা প্রাণশক্তি মতবাদ আছে। সেটা হচ্ছে যে আমি সজীব পদার্থ থেকে যেসব যৌগগুলা পাই, মানে যেগুলো হচ্ছে জীব পদার্থ আরকি বা সজীব পদার্থ, এই সজীব পদার্থ থেকে আমি যে সকল যৌগগুলা পাই, সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ হচ্ছে জৈব যৌগ। এটা হচ্ছে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ। ঠিক আছে? তো তিনি বলছেন হচ্ছে সজীব পদার্থ থেকে আমি যে সকল যৌগগুলা পাই সেগুলো হচ্ছে জৈব যৌগ। আর নির্জীব পদার্থ থেকে আমি যে সকল যৌগগুলো পাই সেগুলোকে বলা হয় হচ্ছে অজৈব যৌগ বা ইনঅর্গানিক যৌগ, তাই না? এটা হচ্ছে বার্জিলাসের প্রাণশক্তি মতবাদ। ঠিক আছে? প্রাণশক্তি মতবাদ। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে প্রাণশক্তি মতবাদের প্রবক্তা কে? বিজ্ঞানী বার্জিলিয়াস। আচ্ছা। তো তারপরে আরো কোয়েশ্চেন থাকতে পারে যে হচ্ছে সজীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগই ও জৈব যৌগ এই মতবাদ কে ব্যাখ্যা করেন বা কে দেন? উত্তর হচ্ছে বার্জিলিয়াস। ওকে? আচ্ছা। তো এখন আমরা হচ্ছে ফ্রেডরিক ওহলারের একদিন আমরা একটু আলোচনা করব। তো তিনি একদিন যেটা করতেছিলেন, তিনি একদিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে lead cyanide নিছে। কি করছে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে তিনি হচ্ছে lead cyanate নিছে। lead cyanate এটাকে বলা হয় lead cyanate। lead এর যোজনী ২ তো, তাহলে ২ এখানে বসাই দিলাম। এটাকে কি বলা হয়? lead cyanate। lead cyanate, lead cyanate। তো তিনি হচ্ছে এই ২টার হচ্ছে বিক্রিয়া তিনি করাইতে নিছিলেন। ঠিক আছে? ২টা বিক্রিয়া তিনি করাইতে নিছিলেন। আচ্ছা। তো এখানে হচ্ছে একটু তাপ দিছেন। দেওয়ার পরে হচ্ছে আমার হচ্ছে গিয়ে তিনি পাইছেন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। লেডটাকে হচ্ছে ক্লোরিন নিয়ে যাবে অর্থাৎ lead ক্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানাইড আর হচ্ছে lead ক্লোরাইড। এই ২টা হচ্ছে তিনি পাইছেন। ভালো কথা, ভালো কথা। তিনি পাইছেন, এটাকে কি বলতেছি আমরা? অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট। সায়ানেট। ওকে। তাহলে এই lead সায়ানেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন তিনি হচ্ছে বিক্রিয়া করাইছেন তখন হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট পাইছেন। তো যখনই তিনি এখানে একটু বেশি তাপ দিয়া ফেলছেন, মানে এখানে একটু বেশি তাপ দিছেন, তো যখনই একটু বেশি তাপ দিছেন এই অ্যামোনিয়াম সায়ানাইডকে ধরো আরেকটু বেশি তখন তিনি তাপ দিয়ে ফেলছেন। এই যখনই একটু বেশি তাপ দিছেন তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যখন lead সায়ানেটের বিক্রিয়া তিনি করাইছেন তখন তো অ্যামোনিয়াম সায়ানেট পাইছেন। তো যখনই অ্যামোনিয়াম সায়ানেট পাইছেন তখন আরো ধরো একটু বেশি তাপ দিয়ে ফেলছেন। যখনই একটু বেশি তাপ দিয়ে ফেলছেন তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে এবং তখন তিনি উৎপাদ হিসেবে পাইছেন হচ্ছে ইউরিয়া NH2CuNH2n।
এটাকে বলা হয় ইউরিয়া। ওকে, ইউরিয়া পাইছেন। তিনি হচ্ছেন কি পাইছেন? ইউরিয়া পাইছেন। এখন বলো তো ইউরিয়া কোথায় থাকে? ইউরিয়া হচ্ছে রেচন পদার্থে থাকে, তাই না? রেচন পদার্থ মানে হচ্ছে জৈব, মানে জৈব বস্তু, তাই না? মানে জৈব যৌগ একটা। ইউরিয়াটা অবশ্যই জৈব যৌগ। কারণ কি রেচন পদার্থে থাকে, মানে রেচন পদার্থ কার থাকে, কোত্থেকে আসে? অবশ্যই একটা জীব পদার্থ থেকে, মানে জীব বস্তু থেকে তো, বা জীব কোনো একটা কিছু থেকেই তো কি রেচন পদার্থ থাকে। তো এই যে ইউরিয়া থাকে, এই যে ইউরিয়া তাহলে আমরা বলতেছি হচ্ছে একটা জৈব যৌগ। তাহলে আমাদের ভার্জিলিয়াস বলছিলেন কি? ভার্জিলিয়াস এখানে বলছিলেন যে সজীব পদার্থ থেকেই আমরা যে সকল যৌগগুলো পাই সেগুলো হচ্ছে জৈব যৌগ। এখন তিনি হচ্ছে এই যে ল্যাবে কিন্তু হচ্ছে এই জৈব যৌগ তিনি হচ্ছে আবিষ্কার করে ফেললেন, এবং তিনি আবিষ্কার করে আমাদেরকে হচ্ছে একটা বিপদে ফালাই দিলেন। এখন আমাদের জৈব যৌগ পড়া লাগতেছে। আচ্ছা, তো আসলে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি যে আসলে দেখো, মানে তার একটা ভুলের কারণে আসলে হচ্ছে আমরা মানে অনেক কিছু হচ্ছে জানতে পারছি, তাই না? অনেক কিছু হচ্ছে আমরা তখন আমাদের পুরা চিন্তা ধারণাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। পুরো চিন্তা ধারণাই হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। তো এখন আমরা হচ্ছে অ্যা জৈব যৌগ এবং অজৈব যৌগের একটু পার্থক্য দেখব। জৈব যৌগ এবং হচ্ছে অজৈব যৌগের একটু পার্থক্য দেখব আমরা। তো ১ম এ যদি বলি যে গঠনকারী মৌল কারা? জৈব যৌগ গঠনকারী মৌল কারা এবং হচ্ছে অজৈব যৌগ গঠনকারী মৌল কারা? মানে গঠনকারী মৌল। তাহলে জৈব যৌগের গঠনকারী মৌল কে? কার্বন, হাইড্রোজেন এবং তাদের প্রতিস্থাপক থাকতে পারে। হ্যাঁ? আচ্ছা। অজৈব যৌগের গঠনকারী মৌল কে? সবাই থাকতে পারে, তাই না? সবাই থাকতে পারে। তারপরে যদি বলি বন্ধন প্রকৃতি নিয়ে যদি কথা বলি, জৈব যৌগের বন্ধন প্রকৃতি হচ্ছে কি? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিরকম বন্ধন থাকে? সমযোজী বন্ধন থাকে না? সমযোজী বন্ধন থাকে। সমযোজী বন্ধন থাকে। বাট অজৈব যৌগের ক্ষেত্রে সব ধরনের বন্ধনই থাকতে পারে। আয়নিক, সমযোজী, তারপরে আরো যত বন্ধন আছে, ঠিক আছে? সন্নিবেশ, ধাতব, আরো যাই আছে না কেন। তারপরে যদি বলি গলনাঙ্ক এবং হচ্ছে স্ফুটনাঙ্ক যদি বলি, তাহলে জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। কেন কম হয়? যে সমযোজী, এই কারণেই হচ্ছে কি হয়? কম হয়, অনেক কম হয়। আমরা তো জানি যে সমযোজী যৌগগুলার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়। এগুলো হচ্ছে 19 এর বেসিক। তারপরেও আমরা একটু মনে রাখতে পারি যে হচ্ছে সমযোজী যৌগ যেগুলো হয় এগুলোর তো বন্ধন দুর্বল হয়, তাই না? বন্ধন তো দুর্বল হয়। তো এই কারণে এদেরকে গলাইতেও কম তাপের প্রয়োজন হয় আরকি। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়। আচ্ছা। তো আমরা যদি উদাহরণ দেই, যেমন বেনজোয়িক এসিডের গলনাঙ্ক কত? বেনজোয়িক এসিডের গলনাঙ্ক হচ্ছে ১২১ ডিগ্রি সেলসিয়াস। বেনজোয়িক এসিডের গলনাঙ্ক হচ্ছে ১২১ ডিগ্রি সেলসিয়াস। ১২১ ডিগ্রি সেলসিয়াস। আবার অজৈব যৌগের ক্ষেত্রে কিন্তু কি হয়? উচ্চ হয়। অবশ্যই উচ্চ হয়। এটা যেহেতু কম, এটা অবশ্যই বেশি হবে। যেমন উদাহরণ যদি বলি, যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে কত? ৮০১ ডিগ্রি সেলসিয়াস, তাই না? ৮০১ ডিগ্রি সেলসিয়াস। ওকে। তারপরে বিক্রিয়ার কৌশল যদি বলি, তাহলে আমাদের জৈব যৌগের যে বিক্রিয়া সেটা অবশ্যই হচ্ছে জটিল এবং মন্থর বিক্রিয়া। মন্থর মানে হচ্ছে একটু দেরিতে ঘটে আরকি। মানে খুব তাড়াতাড়ি ঘটে না। মন্থর প্রক্রিয়া এবং হচ্ছে অনেক জটিল টাইপের। আর অজৈব যৌগের ক্ষেত্রে অ্যা দ্রুত, মানে দ্রুত বিক্রিয়া ঘটে। আর এটা একটু দেরিতে বিক্রিয়াটা ঘটে আরকি। মন্থর প্রক্রিয়া যেটাকে আমরা বলতেছি। আচ্ছা। তারপরে আমরা দেখব হচ্ছে দহন। দহনের কথা যদি বলি, যে জৈব যৌগগুলো সহজেই জ্বলে, ঠিক আছে? সহজেই জ্বলে। জৈব যৌগগুলো সহজেই জ্বলে। আচ্ছা। আর অজৈব যৌগের ক্ষেত্রে উল্টা হয়। জ্বলে না, মানে অধাহ্য। আচ্ছা। তারপরে হচ্ছে দ্রাব্যতা যদি বলি, তো জৈব দ্রাবকে দ্রবণীয়, মানে জৈব যৌগগুলো অবশ্যই জৈব দ্রাবকে দ্রবণীয় হবে, তাই না? জৈব দ্রাবকে দ্রবণীয়। জৈব দ্রাবকে দ্রবণীয়। আর অজৈব যৌগের ক্ষেত্রে এরা হচ্ছে পানিতে দ্রবণীয়, তাই না? পানিতে দ্রবণীয়। পানি কি একটা জৈব দ্রাবক? না, পানিতে দ্রবণীয়। তারপরে হচ্ছে সংখ্যা যদি বলি, জৈব যৌগের সংখ্যা যদি বলি, প্রায় ৮০ লক্ষেরও বেশি। প্রায় ৮০ লক্ষেরও বেশি। ঠিক আছে? আর অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় ১ লক্ষের মতো। তাহলে আমরা বলতেছি যে জৈব যৌগ আসলে অনেক বেশি, প্রায় ৮০ লক্ষেরও বেশি।
এখন কথা হচ্ছে এই জৈব যৌগ এত বেশি কেন? জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? এত বেশি কেন? তার ৩ টা কারণ আছে। ৩ টা কারণ আছে। ৩ টা কারণের মধ্যে ১ম কারণ হচ্ছে ক্যাটেশন। ক্যাটেশন। ঠিক আছে? ক্যাটেশন। ক্যাটেশন। ২ নাম্বার কারণ হচ্ছে সমানুতা বা আইসোমারিজম। আইসোমারিজম বা আমরা যদি বাংলাতে বলি সমানুতা। সমানুতা নিয়ে অনেকে আমরা অনেক কিছু জানি। তারপর হচ্ছে পলিমারকরণ। পলিমারাইজেশন। ওকে, পলিমারকরণ। ৩ টা কারণ। ঠিক আছে? আমরা এটাকে মনে রাখতে পারি অ্যা পিক দিয়ে। ঠিক আছে? পিক, PIC, পলিমারকরণ, আইসোমারিজম, ক্যাটেশন। পিক দিয়ে মনে রাখতে পারি। এখন এই যে সমানুতা নিয়ে আমরা হচ্ছে লেকচার 4 এ এবং 5 এ কথা বলবো। আর এই পলিমারাইজেশন নিয়ে আমরা লেকচার 28 এবং 29 কথা বলবো। প্যারা নাই। বাট আমরা কথা বলবো এখন ক্যাটেশন নিয়ে। ক্যাটেশন নিয়ে। এখন ক্যাটেশন মানে কি? ক্যাটেশন মানে হচ্ছে এই ক্যাটেশন শব্দটা আসছে হচ্ছে ক্যাটেনা থেকে। কোত্থেকে? ক্যাটেনা থেকে। ক্যাটেনা থেকে। ক্যাটেনা মানে হচ্ছে ক্যাটেনা মানে হচ্ছে ক্যাটেনা থেকে। ক্যাটেনা মানে হচ্ছে চেইন, মানে শিকল আরকি। ক্যাটেনা মানে হচ্ছে শিকল বা চেইন। এখন কার্বন চেইন তৈরি করতে পারে কেমনে? আমরা সবাই জানি কার্বনের যোজনী হচ্ছে কত? কার্বনের যোজনী হচ্ছে ৪। তাহলে ৪ টা হাত দিব। ১ টা হাত, ২ টা হাত, ৩ টা হাত, ৪ টা হাত। ৪ টা হাত দিয়ে ফেললাম। তারপরে ধরো আরেকটা কার্বন দিলাম। এরও তো ৪ টা হাত। ১ টা হাত তো আগেই আছে। এখানে ১ টা হাত, ২ টা হাত, ৩ টা হাত, ৪ টা হাত। আবার যদি আরেকটা কার্বন দেই, ১ টা হাত, ২ টা হাত, ৩ টা হাত, ৪ টা হাত। এরকমভাবে হচ্ছে সে চেইন তৈরি করতে পারে। চেইন তৈরি করতে পারে। ধরো এইখানেও একটা দিয়ে দিলাম। এরকমভাবে সে চেইন তৈরি করতে পারে। ঠিক আছে? যেমন আমরা যদি হচ্ছে আরো দেখাই, লাইক এরকম, এই যে এরকমভাবেও চেইন তৈরি করতে পারে। ঠিক আছে? তারপর যদি বেনজিনের কথা বলি, যে বেনজিনের কথাও যদি বলি, এটা হচ্ছে বেনজিন। এই যে এরকম চেইন তৈরি করে আমরা দেখবো আরো পরবর্তীতে এগুলা। আপাতত একটা ওভারভিউ দিচ্ছি আরকি। তো এই যে বিভিন্ন চেইন তৈরি করতে পারে, এই কারণে আসলে এদের সংখ্যা অনেক বেশি হয় এবং আরো ২ টা কারণ আছে, এগুলা নিয়ে আমরা হচ্ছে পরে আলোচনা করব। লেকচার 4, লেকচার 5, লেকচার 28, লেকচার 29 এ আমরা কথা বলবো এগুলা। সরি, লেকচার 29 এবং 23, লেকচার হচ্ছে 29 এবং হচ্ছে 30, এগুলাতে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, প্যারা নাই। আমরা দেখবো এগুলা পরে। তো এখন কার্বনের আরেকটা কারণ আছে যে কার্বনের রূপভেদ কিন্তু হচ্ছে ৩ টা, তাই না? কার্বনের রূপভেদ হচ্ছে ৩ টা। একটা তো আমরা জানি হীরক, হীরক। আরেকটা হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট। আরেকটা হচ্ছে পোলারিন বা পোলারিনস, পোলারিনস। ৩ টা হচ্ছে কার্বনের রূপভেদ। পোলারিনস কোনটা? পোলারিনস হচ্ছে যে ধরো এখানে কার্বন সংখ্যা আমার হচ্ছে ৩০ থেকে ৭০ টা থাকবে। কার্বন সংখ্যা ৩০ থেকে ৭০ টা থাকবে। ঠিক আছে? মানে কার্বনের সংখ্যা যদি ৩০ থেকে ৭০ টা থাকে তখন আমরা বলি হচ্ছে পোলারিনস। ঠিক আছে? এটা হচ্ছে একটা কার্বনের রূপভেদ। এবং আমরা যদি হচ্ছে এই যে এটা দেখি, এটা হচ্ছে C16, এটা হচ্ছে C16, মানে এখানে ৬০ টা কার্বন আছে এবং এটার নাম হচ্ছে বুকমিনস্টার ফুলারিন। বুকমিনস্টার ফুলারিন। তাহলে এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে বুকমিনস্টার ফুলারিনের আণবিক ভর কত? এখানে কয়টা কার্বন থাকে? ৬০ টা কার্বন থাকে। তাহলে ৬০ আর কার্বনের আণবিক ভর কত? ১২, তাই না? ১২, তাহলে হচ্ছে ১২। তাহলে গুণ করলে কত হয়? ৭২০। এটা কিন্তু এমসিকিউতে আসে যে বুকমিনস্টার ফুলারিনের আণবিক ভর কত? ৭২০। এই যে দেখো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের একটা চেইন তৈরি করছে। বিভিন্ন একটা বড় একটা চেইন তৈরি করছে, তাই না? তো এই কারণে আসলে তার ক্যাটেশন ধর্ম আছে। আর এই কারণেই তার সংখ্যা অনেক বেশি হয়। আচ্ছা। তো চেইন তৈরি করতে পারে, কিছু কারণ আছে। কেন কার্বন এত চেইন তৈরি করতে পারে? তার কারণ হচ্ছে কার্বন-কার্বন উচ্চ বন্ধন শক্তি। কার্বন-কার্বন উচ্চ বন্ধন শক্তি। উচ্চ বন্ধন শক্তি। এখন আমাকে বলো তো কার্বন-কার্বনের বন্ধন শক্তি কত? কার্বন-কার্বনের বন্ধন শক্তি হচ্ছে ৩৪৭ কিলোজুল পার মোল। ৩৪৭ কিলোজুল পার মোল। আচ্ছা, ২ নাম্বার পয়েন্ট হচ্ছে যে কার্বনের যে তড়িৎ ঋণাত্মকতা, এটা হচ্ছে মোটামুটি মাঝামাঝি, মানে মাঝামাঝি তড়িৎ ঋণাত্মকতা।
মাঝামাঝি তড়িৎ ঋণাত্মকতা। কত সেটা? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত? আমরা সবাই জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। না জানলে একটু শিখে ফেলবো। তাহলে 2.5 এটা হচ্ছে মোটামুটি একটা মাঝামাঝি একটা তড়িৎ ঋণাত্মকতা বলা যেতে পারে। আর লাস্ট কারণ হচ্ছে এর পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে অনেক ক্ষুদ্র, মানে হচ্ছে ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ। এই ৩টা কারণে হচ্ছে তার ক্যাটায়ন এটা ভালো মতন হয় আরকি। তো কত সেটা আমরা একটু শিখে রাখবো, সেটা হচ্ছে 0.077 ন্যানোমিটার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা একটু মাথায় ২-১ বার বললেই মাথায় থাকবে। সমস্যা নেই। তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে ফার্স্টে কি দেখলাম? একদম ফার্স্টে থেকে যদি আমরা রিভিউ করি, যে ১ম এ আমরা দেখলাম হচ্ছে যুগ কারা। তারপরে আমরা দেখলাম হচ্ছে বার্জিলাসের প্রাণশক্তি মতবাদ। তারপরে আমরা দেখলাম হচ্ছে ফ্রেডরিখ উহলার একদিন আশ্চর্যজনক একটা ঘটনা ঘটায় দিয়েছেন। যুগ আবিষ্কার করে ফেলেছেন এবং এই কারণে আসলে তাকে আমরা বলি হচ্ছে ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? পরীক্ষায় এটা আসতে পারে যে অর্গানিক কেমিস্ট্রির জনক কে? ফ্রেডরিখ ওহলার। এবং তিনি কি বিক্রিয়া ঘটাইছেন এটা হচ্ছে ক বা খ তে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা দেখলাম জৈব যুগ এবং অজৈব যুগের পার্থক্য। তারপর আমরা দেখলাম হচ্ছে জৈব যুগের সংখ্যা কেন এত বেশি এবং ৩টা কারণ হচ্ছে আমরা উল্লেখ করলাম। ঠিক আছে? তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ওকে।